ভারত কি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে মনে করে না, সেই জন্য ভারতের প্রক্রিয়ায় এই বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে বলে আপনার মনে হয়? আমি সেটা আগেই বলছি আপনাকে, আমি দুটো কারণ বলছি। একটা হচ্ছে ডেমোক্রেসি নাই বলে বাদ দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, bbc24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। গণতন্ত্র সম্মেলন অর্থাৎ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতন্ত্র দেশের সম্মেলন। এই সম্মেলনটি আমেরিকার ইতিহাসে প্রথম এবং বাইডেন প্রশাসনের তো প্রথম অবশ্যই। অবশ্য বাইডেন প্রশাসন থেকে এইটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই গণতান্ত্রিক দেশগুলির সমন্বয়ে যে সম্মেলন হতে যাচ্ছে, আনফরচুনেটলি বাংলাদেশের নাম সেখানে নেই। কিন্তু কেন? বাংলাদেশের নাম কি আসলে ষড়যন্ত্র করে সরানো হয়েছে, নাকি বাংলাদেশে গণতন্ত্র নাই বলেই এটিকে বাদ দেওয়া হয়েছে? আসুন আমরা আজকে এই বিষয়ে কথা বলি। বরাবরের মতোই আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাপ্তাহিক ডানার পত্রিকার সম্পাদক, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব জয়নুল আবেদিন। জয়নুল সাহেব, আসলে যে গণতন্ত্র সম্মেলন হিসেবে যুক্তরাষ্ট্রের সরকার যে সম্মেলনটি করতে যাচ্ছে, মূলত ভার্চুয়াল সম্মেলনটি হবে। তবে এখানে কিছু দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন, অধিকাংশরাই কিন্তু ভার্চুয়ালি জয়েন করবেন। তো আমাদের দেশ বাংলাদেশের নাম সেই লিস্টে নেই, আপনি সেটা জানেন, আমরা জানি, এবং বাংলাদেশের সকল মানুষই সেটা এখন অবগত। আসলে এর পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনার ধারণা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা সামিট, একটা শীর্ষ সম্মেলন হচ্ছে, এবং এর উদ্দেশ্য সরকারিভাবে এখন এটা কোনো প্রকাশ করা হয়নি, এবং এর কোনো একক কোনো নামও দেওয়া হয়নি। এই সম্মেলনের উদ্দেশ্য আদর্শ তো আমরা এখন জানি না একজাক্টলি কি হচ্ছে সেটা। তো আমরা অনুমান করতেছি, যেহেতু গণতান্ত্রিক দেশসমূহের সমন্বয়ে এটা করা হচ্ছে, সেটার জন্য আমরা ভাবি যে এটাকে যেসব দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া চলে ওইসব দেশকে নিয়ে এটা করা হচ্ছে আপাতত। এর লক্ষ্য উদ্দেশ্য বিশদভাবে হয়তো যখন শেষ হবে বা শেষ হওয়ার আগে তারা হয়তো ঘোষণা করতে পারে। এখন আমরা আগাম কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমাদের দেশকে বাদ দেওয়াটা তাৎপর্যময় একটা একটা অত্যন্ত একটা আশঙ্কাজনক আমরা অবস্থায় আছি। একটা কথা আশঙ্কার কারণটা আগে বলি। ভারত কখনোই চায়নি যে ভারত এই গত বেশ 3 দশক থেকে আমি মনে করি ক্লিনটন থেকে শুরু হয়েছে প্রক্রিয়াটা, বা তারও আগ থেকে, যে ভারত চাচ্ছে যে দক্ষিণ এশিয়া বিষয়ে যত সমস্যা আছে বা যা কিছু আছে এটা ভারত একা কন্ট্রোল করবে, এখানে আমেরিকা ততটা সরাসরি যোগাযোগ করবে না। এদের মাধ্যমে এই পর্যন্ত দেখেন ক্লিনটনের পরে আমেরিকান কোনো প্রেসিডেন্ট আর আমাদের দেশে যায়নি। আমরা 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের একটা দেশ, আমরা গণতন্ত্রের জন্যই যুদ্ধ করে স্বাধীন হয়েছি, সেখানে গণতন্ত্র নাই। হয়তো এখানে দুটি কাজ হতে পারে। আমি মনে করি প্রথম কারণ হচ্ছে ইন্ডিয়া চায় না যে আমাদের সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা থাকুক আমেরিকার, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত কারণ হতে পারে, মেইন কারণ যেটা বাইরে বোঝানো হচ্ছে, তা হচ্ছে আমাদের ডেমোক্রেসি নাই। এই দুটা কারণকে একটা হচ্ছে দেখানো ডেমোক্রেসি নাই বলে দিচ্ছি, বা সেক্ষেত্রে উপর এক ধরনের চাপ দেওয়া হচ্ছে ডেমোক্রেসি সিস্টেম চালু করার জন্য। আমি যেটা বিশ্বাস করি আরেকটা, তা হচ্ছে এটা হচ্ছে ভারতের একটা কারসাজি, এই চাপ দেওয়া, এটা আমাদের যেটা আসে, এই দুটো মিলে কারসাজির আগে যে কথাটা আসে সেটা হলো আসলেই তো বাংলাদেশে গণতন্ত্র নাই, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি সেটার জন্য এই জন্য দায়ী করি, কারণ এটা তো নাই ইন্ডিয়ার কারণে, ডেমোক্রেসিটা নাই ইন্ডিয়ার কারণে। ইন্ডিয়া যদি ডেমোক্রেসি দেয় তাহলে সেখানে ইন্ডিয়া পন্থী কোনো সরকার থাকবে না ক্ষমতায়, সোজা কথা। এটা ইন্ডিয়ার ভালো করে বুঝে। এই পর্যন্ত কয়েকশো বার সার্ভে হয়েছে, কোনো সার্ভেতেই এই প্রক্রিয়া, যে প্রক্রিয়া ভোট হয়, এই প্রক্রিয়া ভোটে মানুষ এখন ভোট দিতে যায় না। সেখানে মানুষ এই ধরনের ভোট চায় না। এটা প্রশাসনের ভোট, চুরির ভোট, এটা কোনো ভোটও না, এটা নির্বাচনও না, এটা কোনো প্রক্রিয়া, কোনো সংখ্যার মধ্যে এটা নির্বাচনের মধ্যে পড়ে না। তো এই কারণে আপনার এই যে ভোটবিহীন নির্বাচন, সাজানো পাতানো নির্বাচন, সেই নির্বাচনের জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে ভারত।
ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসছে আজকে যেভাবে ভারত আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, এটা সে পারত না, পারবেও না। মাঝখান থেকে কি হয়ে গেল, আমাদের ক্ষতি হয়ে গেল। বলেন, আমরা কোনো প্রশ্ন করতেছেন, বলেন। না জি, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে গণতান্ত্রিক ব্যবস্থা তো নাই, বরং খুন গুমের জন্য যে মনে করেন সরকারের প্রতি যে চাপ রয়েছে, সেখান থেকে তো সরকার বেরিয়ে আসতে পারছে না। আর সেটার কোনো সলিউশন সরকার দিতে পারছে না যে আমরা এটা করি নাই বা এটা করছি, বা সামনে আমরা একটা হোপও দিতে পারে নাই যে পরবর্তী নির্বাচনটা সুষ্ঠু হবে, গণতান্ত্রিক পন্থায় হবে। সেই আশাটাও কিন্তু জাগাতে পারেনি আমেরিকান সরকারের কাছে। আর সেজন্যই হয়তো এই পদক্ষেপ, যদি এরকম একটা ভূমিকা আসতো যে পিছনে যা গেছে গেছে, সামনে হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে, সেক্ষেত্রে হয়তো তারা দাওয়াতটা পেতে পারতো। কিন্তু আপনার কি মনে হয় সামনের দিনগুলিতে এরকম কোনো সম্ভাবনা আছে? আমি এখানে হওয়া না পর্যন্ত আমি সম্ভাবনা দেখি না। যদি এখানে নির্বাচন হওয়া মানে প্রো ইন্ডিয়ান সরকার আসবে না ক্ষমতা, এটাই ইন্ডিয়া ভালো করে বুঝে, এবং বুঝে বলে সে চাচ্ছে ভোটারটা হবে, হতেও পারে যেখানে যেন যারা রিয়েল দেশপ্রেমিক সরকার, দেশপ্রেমিক দল, সেই দলগুলোকে বাইরে রেখে আরো কতগুলো দল যেগুলো মূলত ইন্ডিয়ার হয়ে কাজ করে, আমি নাম বলতে চাই না, বাংলাদেশে অসংখ্য দল আছে যেগুলো মূলত ইন্ডিয়ান ফাইন্যান্সে চলেছে, ইন্ডিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। সর্বশেষ যে একটা দল তৈরি করেছে, কি বন জাগরণ না কি গণ পরিষদ একটা করেছে, এই সব কিছুর সাথেই ভারতের পয়সা আছে, ভারতের ইন্ধন আছে। আমি নাম বলতে চাই না, এমন কোন দল এখন খুব কম আছে যেটা স্মল পার্টি ক্ষুদ্র ক্ষুদ্র দল উপদল তৈরি করেছে। এক নেতা এক দেশের মতো, একজনেই আছে, একজনে ওই দলের সবকিছু, প্রত্যেক দল একরকম, উনি একজন কিছু আছে এবং উনি এক দলের ওই এরকম দলও আছে। তো এখন এইসব দল নিয়ে কি করা হবে, যারা মূল দেশপ্রেমিক, যাতে ভোট হলে সেই দেশপ্রেমিক শক্তির মধ্যে আবার বিভাজন করা একবার প্রক্রিয়া হতে পারে, করে নির্বাচনকে একটা হতে পারে, হয়তো অবাধ নির্বাচন হবে কিনা জানি না, যদি হয় সেখানেও আমাদের দেশপ্রেমিক যারা দেশকে রিয়েলি ভালোবাসে, আমাদের দেশের আদর্শিক যেই বাংলাদেশের আদর্শিক বিশ্বাস, বাংলাদেশের যত বিশ্বাস করে, এমন দলকে ক্ষমতা আসতে দেওয়া হবে না বলে মনে করি। তারপরেও আমরা মনে করি নির্বাচন হোক যেখানে মানুষ কথা বলতে পারবে, যেখানে মানুষ অবাধে কথা বলতে পারবে, তাদের ঘরে আজ ঘুমানো যায় না, মানুষকে কথা বলা যায় না, এবং কি নির্বাচন কি একটা নির্বাচন, ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন, সেখানেও আপনি দেখেন কোনো ভোট হয় না, ভোট তো হয় না, বরং প্রকাশ্যে মেম্বার চেয়ারম্যান প্রার্থীরা AK-47 ব্যবহার করার জন্য হুমকি দেয়। তো এই যে দেশের একটা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে মূলত, আমি সেদিন একটা কথা লিখেছিলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা বাংলাদেশে শেখ হাসিনা জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। জাহান্নাম মানে এটা নাই, এটা ওদের লক্ষ্য হচ্ছে বাকশালী এক মানে নর্থ কোরিয়ার মতো একটা মানে প্রত্যেকে তো ভোট হচ্ছে, যতগুলো কট্টর কমিউনিস্ট পার্টি আছে মানে রাশিয়া, সেখানে ভোট হচ্ছে, ভোট হবে, ভোটে আপনি ওনার দলে আসবে, দেখেন ওনার দলে মারামারি হচ্ছে, বা এটা দেখা পাতানো খেলা, ওই যে হেরাবার দেখুন হয়তো আওয়ামী লীগের বাইরে নতুন দল করে ফেলাইব, দেখেন আমরা ডেমোক্রেটিক ওয়েতে ইয়ে করে মানে আমরা নির্বাচন করেছি। অন্যদিকে বিএনপির যে লক্ষ লক্ষ ছেলেপেলের মামলা আছে, ওই মামলাগুলোর কারণে ওরা ভোটে অংশ নিতে পারবে না, ভোটারের ক্যান্ডিডেট হইতে পারবে না। তো সেখানে কি হবে, ওই আসতে ওদেরকে অ্যারেস্ট করা হবে। এবং অর্থাৎ যদি ভোট করতে হয় স্বচ্ছ নির্বাচন চাই আমরা সেখানে। আমি একজন আমাদের সাংবাদিকতার সাথে বিপ্লবী সাংবাদিক মাহমুদুর রহমান ভাইয়ের একটা কথা বলতে চাই, এটা আমি ফিল করতাম সবসময়, আমরা এই দেশীয় কোনো মাধ্যমে নয়, সরাসরি ইউএন এর মাধ্যমে অবাধ নির্বাচন হোক। কিন্তু এবং আরো একটা কথা আছে, এরা এইখানে গত এই 10-20 বছরের মধ্যে বহু ইন্ডিয়ানকে, যাদের দাদারা চলে গেছে ইন্ডিয়াতে, এরকম ভুয়া ইন্ডিয়ানকে বাংলাদেশে আমাদের ভোটার আইডি বানানো হয়েছে, ভোটার করা হয়েছে, এই সব কিছু বাতিল করতে হবে। অর্থাৎ 2008 সনের সময় যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে সেখানেও কারচুপি হয়েছে, ভুয়া ভোটার তৈরি করা হয়েছে, ওই সব কিছু বাদ দিয়ে নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে। এবং ওই করার আগে ওই সময় যেসব ভুয়া মানে ইন্ডিয়ান ভোটার করা হয়েছে, এ সব বাদ দিতে হবে। এই দায়িত্বটা কে নিবে? বাংলাদেশ সেনাবাহিনী এখন বিতর্কিত, তাদেরকেও মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না, তাহলে কি হবে? না সেটা তো বুঝি, এখন এখানে নির্বাচন করা অত্যন্ত কঠিন, স্বচ্ছ নির্বাচন মোটে হবে না,
কেন ব্যাপক সংখ্যক হিন্দুকে এখানে ঢুকাচ্ছে, ইন্ডিয়া হিন্দুকে। এই জিনিসটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আর অনেক অনেক কিছু আছে যেগুলো ক্ষতি। আজকে দেখছি একটা আপনার মানে কি আমাকে ঢাকাতে পাঠিয়েছে যে 400 থেকে 500 ট্রাক প্রতিদিন বাংলাদেশে ঢুকে। এটা যদি প্রাসঙ্গিক না, কেমন ক্ষতি করতেছে একটা আমি উদাহরণ দিচ্ছি। কেন ইন্ডিয়া এখানে অন্য কোনো আসতে দিবে না? 400 থেকে 500 ট্রাক আমাদের ভিতরে আসে আপনার কি ট্রানজিটের মাধ্যমে। এই 500 ট্রাক যাওয়ার সময় ওইখানে ইন্ডিয়াতে তেলের দাম বেশি, আমাদের এখানে কম, বুঝলেন? এই 500 ট্রাক যদি করেছে, একটা ট্রাকে 450 লিটার পর্যন্ত আপনার তেল ধরে। যদি 450 লিটারের তেল ধরে একটা ট্রাকের মধ্যে, তাহলে যে 400 থেকে 500 ট্রাক যদি ডেইলি এখান থেকে তেল নিয়ে যায়, তাহলে বুঝেন কত লক্ষ টন আমরা দিচ্ছি ইন্ডিয়াকে। এই না বছরে। এখন জনাব সাহেব এই প্রসঙ্গটা তুললে তো সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাবে, কারণ তখন তো তেলের দাম বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে তো, তখন তো সাধারণ মানুষের কষ্ট হবে, সেক্ষেত্রে কি করবেন? এই জন্য আমার কথা হচ্ছে কি আমার কথা হচ্ছে কি, আমার তো ইন্ডিয়াকে একটা ট্রানজিট দিয়েছি 1947-এ। শিলিগুড়ি যে করিডোর, এই যে 14 মাইল চৌড়া, এই জায়গা আমাদের জায়গা, এটা কোনোভাবেই ইন্ডিয়ার জায়গা না। গণতান্ত্রিক দেশগুলির সম্মেলন নিয়ে কথা বলছিলাম। ইউরোপের যে দেশগুলি এখানে ইনভাইটেড হয়েছে, এখন এখানে পলিসিটা কি ওইরকম মনে হয়? ভারত কি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে মনে করে না, সেই জন্য ভারতের প্রক্রিয়ায় এই বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে বলে আপনার? আমি সেটা আগেই বলছি আপনাকে, আমি দুটো কারণ বলছি। একটা হচ্ছে ডেমোক্রেসি নাই বলে বাদ দেওয়া হয়েছে। প্রথম বলছি যে ইন্ডিয়া চায় না যে বাংলাদেশ বিশ্ব দরবারে বা আমেরিকার মাধ্যমে একটা স্বাধীন দেশ হিসাবে, অথবা ইন্ডিয়া যা চায় সেটাই এখানে প্রতিপাদন করি। আমি এই কথা আগে ব্যাখ্যা করেছিলাম যে এটা ইন্ডিয়ান একটা চালাকি, যে আমাদেরকে যদি ইন্ডিয়া নিজে তো ডেমোক্রেটিক কান্ট্রি না, সোজা কথা, ইন্ডিয়া নিজে ডেমোক্রেটিক কান্ট্রি না, তো সেখানে হাউ হিট ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি? ভোটারই নাম ডেমোক্রেটিক হয়ে যাবে। ইন্ডিয়া যে দেশে আর্মি সম্পূর্ণ আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এইসব আসাম, মেঘালয়, সেকেন্ডলি কাশ্মীর সহ এইসব অঞ্চলে যুদ্ধ করতেছে, যুদ্ধ হচ্ছে ওইখানে। ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ার জনগণের বিরুদ্ধে লড়াই করতেছে। এছাড়া সারা ভারতে যেখানে যুদ্ধ হয় না, মুসলমান যা পশ্চিমবাংলার যুদ্ধ নাই, সারা যেখানে যুদ্ধ নাই সেখানে একজন অঘোষিত যুদ্ধ আছে সেখানে মুসলমানদের জন্য। মুসলমানরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে না, তারা সেখানে কথা বলতে পারে না। তারা এই কি দেখছে, পাকিস্তান ভারতের যখন ক্রিকেট খেলা হয়েছে, ক্রিকেটে ইন্ডিয়া পরাজিত হয়েছে। এখন ওইখানে কেন কিছু কিছু মুসলমান ওখানে এটাকে উদযাপন করে, তো খুশি হয়েছে, তারা খুশি হয়েছে। যেমন যখন পাকিস্তান জয় হয়েছে, বাংলাদেশের ব্যাপক সংখ্যক লোক এটা পালন করেছে, তার খুশি হয়েছে, তার আনন্দ প্রকাশ করেছে। একটা মানুষ তার অনুভূতি এখানে ব্যক্ত করতে পারে না, সেই দেশটা কিভাবে ডেমোক্রেটিক কান্ট্রি হলো? যেখানে তারা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা এখন কোনো জায়গায় আজান দিতে পারে না, অনেকে দাঁড়িয়ে রাখতে ভয় করে, অনেক কিছু আছে যেখানে মুসলমানরা একেবারে কোন ঠাস অবস্থায় আছে। হাউ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি? ডেমোক্রেসির অন্যতম শর্ত হচ্ছে অবাধে কথা বলার অধিকার, ধর্মচর্চার অধিকার, প্রকাশ্যে এবং অবাধে। এখানে সেগুলো নাই। তো সেখানে আমরা বুঝি না কিভাবে তাদের জন্য আপনার, এবং কি ইন্ডিয়ানরা বলে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদের হিন্দুদের। তো যদি কোনো হিন্দু যদি বলে কি আমি পাকিস্তানের খেলা দেখবো বা আমি দেখছি, তখন তার সমস্যা আছে। পাকিস্তানের কোনো কিছু হলেই তাদের সমস্যা আছে। তো এইগুলো ডেমোক্রেসির মধ্যে পড়ে না। ইন্ডিয়া নিজের ডেমোক্রেটিক কান্ট্রি না, কিন্তু দুর্ভাগ্য সারা বিশ্বের মানুষ তাদেরকে বৃহত্তম ডেমোক্রেসি বলে সেই ইন্ডিয়াকে, লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। এইটা তো ডেমোক্রেসি হয়, তাহলে আমাদের দেশে ডেমোক্রেসি আছে। আমি যা কিছু আছে, হাসিনার সাথে আমাদের বিরোধ আছে বা তার সাথে আমাদের মানে আদর্শিক দ্বন্দ্ব আছে, সেটা অন্য কথা। কিন্তু অ্যাজ এ বাংলাদেশি, আমি বাংলাদেশি একটা নাগরিক, আমার একটা দেশ, যে দেশ আমরা স্বাধীন করেছি, বাংলাদেশে আমার জন্মভূমি, আমার দেশে জন্মভূমি হিসাবে আমি চাইবো বাংলাদেশকে আমাদেরকে দাওয়াত দিক।
যদি ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি হয়, আমরাও ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে আমার দেশটা উদ্যোগ হাসিনার কোনো ব্যাপার না। যে যদি আমাদের গভর্নমেন্টকে আমেরিকা স্বীকৃতি দেয়, স্বীকার করে, তাহলে আমাদের দেশকে দাওয়াত দিতে হবে। I request American government to invite Bangladesh to attend this summit. If India democratic country, we are also democratic country. In the truest sense of the term, there's no democracy in India. No democracy. Every day Muslims are killing anywhere in America. They cannot practice their culture according to the Islamic system. Even if a Hindu woman loves a Muslim boy, the boy arrested so many times. How is a democratic country? So I would request President Biden to reconsider the matter and invite Bangladesh. Bangladesh is an independent sovereign country, and we fought for Bangladesh, and a day will come when democracy will come in our country. So I think America should give value to Bangladesh, not to India. America should look at Bangladesh with its own eyes, not with the eyes of a mirror of Indian mirror or Indian eyes. We are 18 crore people, 180 million people in Bangladesh now living. So if there's a democracy today, it will come tomorrow. And it's in American duty also to put pressure on India to allow free and fair relation in Bangladesh. Otherwise, it will be injustice. You should not ignore us. As a country, you are ignoring Bangladesh. Hasina is not everything. Sheikh Hasina is not the owner of Bangladesh. It's people are the owner of Bangladesh. So please respect Bangladeshi people. They are Democrat. They are Democrat. They are not terrorists. They are not Marib. They are liberal Muslims. So many times, even President Clinton also recognized it, that Bangladeshi Muslims are liberal. So I would request President Biden to reconsider everything very carefully and invite Bangladesh to attend this summit. বিশ্ববাজারে যে গণতন্ত্র সম্মেলনের নামে আন্তর্জাতিক পরিসরে যে রাষ্ট্রগুলি একত্রিত হতে যাচ্ছে, বাংলাদেশ তাদেরও একটি। যদিও বাংলাদেশের সরকার গণতান্ত্রিক নয়, এটা আভ্যন্তরীণ বিষয়, কিন্তু পাশের একটি বড় দেশের ষড়যন্ত্রে ছোট একটি দেশ আন্তর্জাতিক মহলে কোনো রকম মূল্যায়িত হবে না, এটা মেনে নেওয়া যায় না। হতে পারি আমি বিরোধী দল, হতে পারি অন্য সংগঠনের লোক, কিন্তু বাংলাদেশ এই সম্মেলনে দাওয়াত পাওয়া উচিত ছিল এবং সবাই মিলে হাসিনাকে বাধ্য করা উচিত ছিল গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য। হাসিনাকে ইগনোর করে নয়, বরং তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তাকে বাধ্য করার অধিকার আমরা রাখি। তাই গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে দাওয়াত দেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ করছি।